গল্প মানেই অনুভূতি। গল্প মানেই জীবনের আয়নায় নিজেকে খুঁজে পাওয়া। স্বাগতম আপনাদের কথা কলের আয়নাতে, যেখানে প্রতিটি গল্পে লুকিয়ে থাকে নতুন অনুভূতি আর নতুন শিক্ষা। আজ আমরা শুনব একটি দারুণ গল্প, চিত্তচিরে চৈত্র মাস। চলুন তাহলে শুরু করা যাক আজকের গল্পের পঞ্চম পর্বটি। অথচ এতদিন সবাই ভাবত বাহার মানেই ভবঘুরে, ডোন্ট কেয়ার ভাবের ব্যক্তি, ব্যথা আঘাত যাকে ছুঁতে পারে না। খাবার শেষ হতেই ওহি প্লেট নিয়ে রান্নাঘরে রেখে এলো। বাহার হেলান দিয়ে বসল সোফায়। মুনিয়া বেগমও বসলেন বাহারের সাথে। বাহারের দিকে প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করলেন, এবার বলো তো ঠিক কি হয়েছে? তোমায় তো কখনো মারামারি করতে দেখিনি, তবে আজ? বাহার ছোট্ট শ্বাস ফেলল, ক্ষীণ স্বরে বলল, আমাদের ভার্সিটির মাঝে অতিরিক্ত রাজনীতির চর্চা। বর্তমানে যেই ছাত্রলীগ নেতা আছেন তিনি বেশ উশৃঙ্খল। তারই উশৃঙ্খল কাজে প্রতিবাদ করাতেই নেতার চামচারা খেপে যায়। অতঃপর শুরু হয় ধস্তাধস্তি। সবাই আফসোসের দীর্ঘশ্বাস ফেলল। বর্তমানে পড়াশোনার জায়গাগুলো হয়তো ব্যবসায়ের জায়গা, না হয় রাজনীতি হয়ে গেছে। এর বিরুদ্ধে কথা বললে তোমার ধ্বংস নিশ্চিত। তবে কি বাহার পা ফেলল সেই ধ্বংসের পথে? রাত 8:30। সওদাগর বাড়ির প্রায় সব সদস্য দাঁড়িয়ে আছে বিমানবন্দরে। আর কিছুক্ষণ পর তাদের বাড়ির ছোট হাসির জাদুকরটা পথ ধরবে ওই স্বচ্ছ আকাশ পানে। আবার সুস্থ হয়ে সে ফিরবে কিনা তা জানা নেই কারো। কেবল তারা বুকে একরাশ আশা পুষে সৃষ্টিকর্তার নিকট করুণ প্রার্থনা তুলে দিয়েছে, বাচ্চাটা ফিরে আসুক, বাচ্চাটা বাঁচুক, হাসুক। আরেক দফা কান্নার রোল পড়ল বিমানবন্দরে। অ্যাম্বুলেন্স থেকে ছোট চেরির দেহটা যখন নামানো হয়, হাউমাউ করে ওঠে সবাই। মেয়েটা কেমন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে দু নয়ন ভরে দেখল সে বাড়ির সদস্যদের। কত কিছু যেন বলার ছিল বাচ্চাটার, অথচ ভাগ্যের নির্মমতায় বলা হল না কত কিছু, কেবল দেখে গেল সবাইকে। বাচ্চাটার সুস্থ চোখটা দিয়ে পানি গড়িয়ে পড়ল। বাচ্চাটাও যেন বুঝল তার অনিশ্চিত ভবিতব্যের কথা। বাচ্চার কান্না দেখে শক্ত সামর্থ্য মানুষগুলো শক্ত রইল না, কেমন পাংশুটে হয়ে এলো সকলের মুখশ্রী। সবচেয়ে বেশি চিৎকার শোনা গেল চিত্রার। চেরিকে ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করার কাজটা যেন অগোছালো চিত্রার উপরই ছিল। আর ছোট চেরির জানো যে এ চিত্রাতে নিবদ্ধ। চিত্রা আপা ছাড়া যেন তার গতি নেই, অথচ এই আপাকে ছেড়েই যেতে হবে দূরদেশ। চেরির ছোট শরীরটাকে জড়িয়ে ধরল চিত্রা। চেরি তখনও স্ট্রেচারে শোয়ানো। চিত্রা হাউমাউ করে কাঁদল। চেরিকে জড়িয়ে ধরে অনবরত বলে গেল, চেরি সোনা, তাড়াতাড়ি ফিরবে কেমন? আপা তোমার জন্য পথ চেয়ে থাকবে। ফিরবে না পাখি? আপা তোমায় অনেক চকলেট দেব, ভাত খাইয়ে দেব, তাড়াতাড়ি চলে এসো কেমন? আপার কান্না হয়তো সহ্য হল না বাচ্চাটার। সে কেবল ডানে বামে ধীর গতিতে মাথা নাড়াল, হয়তো কান্না না করার ইশারা করল। একে একে পরিবারের প্রত্যেকটা সদস্যের সাথে ভাব বিনিময় করল সে। হয়তো এই শেষ যাওয়া, আবার এমনও হতে পারে হয়তো ফিরে আসবে সে। এক অনিশ্চিত উৎকণ্ঠা নিয়ে সবাই বিদায় জানালো চেরিকে। প্লেন যতক্ষণ না আকাশপথে উড়াল দিল ততক্ষণ সবাই বিমুখ হয়ে চেয়ে রইল। কত মজা আনন্দ আর হবে না। সওদাগর বাড়ির কোনায় কোনায় যেন শূন্যতার আভাস। চেরিদের প্লেন গন্তব্য ধরতেই গন্তব্য ধরল মুনিয়া, চিত্রা, ওহি, নুরুল, আফজাল সওদাগর, তুহিন। যেতে যেতে চিত্রা আবার পিছু ফিরে তাকাল। পিছু টান যে বড় টান। রাত তখন 11টা। ঢাকা শহরের তুমুল জ্যাম পেরিয়ে অবশেষে নিজ বাড়ির গেটের সামনে এসে দাঁড়াল চিত্রাদের গাড়ি। ক্লান্ত দেহ, দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে যখন তারা বেরিয়ে এলো, বাড়ির দারোয়ান চাচা হুড়মুড় করে ছুটে এলো, যেন এতক্ষণ সে তাদের অপেক্ষাতেই ছিল। নুরুল সওদাগর গাড়ির দরজা লাগিয়েই শান্ত কণ্ঠে প্রশ্ন করল, কি হয়েছে, আপনাকে এমন লাগছে যে? বৃদ্ধ দারোয়ান ফ্যাল ফ্যাল করে কেঁদে দিল। বাচ্চাদের মতন অভিযোগ করে বলল, স্যার, বাহার বাবাকে পুলিশ নিয়ে গেছে একটু আগে। সময় খুব দ্রুত অতিবাহিত হয়। কত কাজ করব করেও সময়ের এই দ্রুততায় আর করা হয় না। কেবল সময়ের স্রোত নিয়তিকে ভাসিয়ে যেথায় নিয়ে যায়, আমরা নির্লিপ্তভাবে সেখানেই যাই। গতকাল রাত পুরোটা বাহারের কেটেছে জেলে। তার এত এত বন্ধু হুট করেই যেন মরীচিকার মতন উধাও হয়ে গেল।
যাদের জন্য বাহার জান দিতে প্রস্তুত, আজ তারাই নিরুদ্দেশ। বিপদে পড়লেই তো মানুষ চেনা যায়। অবশেষে আজ দুপুর 2টোয় বাহারকে জেল থেকে ছাড়ানো গেল। এর জন্য আফজাল সওদাগর আর তুহিন কম কাঠখড় পোড়ায়নি। কত ছুটোছুটির পর অবশেষে তারা কাজে সফল। বাহারকে জেল থেকে বের করে স্বস্তির নিঃশ্বাস ফেলল তুহিন। রাজনীতির ঝামেলায় ফেঁসে যাওয়া খুব বিরাট রকমের ঝামেলা। জীবন, কেরিয়ার সব ফেঁসে যাবে। জেল থেকে ছাড়া পেয়েই সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। ধকল তো আর কম গেল না, শরীর যে ভীষণ ক্লান্ত। বিগত কতগুলো দিন ধরে সওদাগর বাড়িতে ঝড় চলছে। এই ঝড়ের শেষ কোথায়, কতটা নিঃশেষ করার পর তা জানা নেই কারো। সূর্যাস্তের ঠিক পূর্ব মুহূর্তে ইটালির ভ্যাটিকান সিটিতে পা রাখে অবনী, সাথে তার অসুস্থ মেয়ে চেরি। আশেপাশের প্রকৃতি মানুষজনদের দিকে চোখ বুলিয়ে নেয় সে। কি সুন্দর! অথচ এই সুন্দর তো সে চায়নি। পরিচিত দেশ ছেড়ে এ ভিন দেশে তো সে কখনো পাড়ি দিতে চায়নি। তবে আজ নিয়তির খেলায় ভাসতে ভাসতে সে এত দূর এসেছে। বুক চিরে বেরিয়ে এলো এক দীর্ঘশ্বাস। ব্যাগ থেকে অবনী ফোনটা বের করল। পঞ্চমবারের মতন রিং লাগালো তার স্ত্রী আমজাদ সওদাগরের ফোনে। মানুষটা কেমন দায়িত্বজ্ঞানহীন হলে এমন সময় ফোন রিসিভ করছে না, অথচ এয়ারপোর্টে থেকে তাদের একসাথেই হসপিটালের উদ্দেশ্যে যাওয়ার কথা। অবশেষে পঞ্চমবারের মতন ফোনটা রিসিভ না হয়েই কেটে যেতেই হতাশার শ্বাস ফেলল অবনী। মন খারাপের বিজ্ঞাপনে ভরে গেল তার হৃদমাঝার। এই অচেনা শহরে এই মুহূর্তে দাঁড়িয়ে তার নিজেকে ভীষণ অসহায় মনে হচ্ছে। চেরির ঘুমন্ত নিথর দেহটার দিকে তাকাতেই অসহায়ত্ব যেন পাহাড় ছুঁয়ে দিল। জীবনে অনেক কাজ সে করেছে, অনেক অন্যায় করেছে। অল্প বয়সের আবেগে ভেসে গিয়ে পুরো জীবনটা অবহেলার সমুদ্রে ঢেলে দিয়েছে। কিন্তু আজকাল তো বয়স হয়েছে, বুঝও হয়েছে, মোটামুটি ভালো মন্দ সে বুঝতে পারে। তাই তো এখন সন্তানগুলোকে আঁকড়ে ধরার প্রচেষ্টা। কিন্তু সেই সন্তানের উপরেই আজ বিপদ। এই অচেনা প্ল্যাটফর্মে পরিচিত মুখটা দেখতে পাওয়ার আকাঙ্ক্ষা নিয়ে সে গাড়িতে উঠে বসল। এই গাড়ি এখানে অবস্থানরত হসপিটাল থেকে আনা হয়েছে, যেখানে চেরিকে ভর্তি করানো হবে। অবনী বেগমের হৃদয় তোলপাড় করে কান্না এলো। এত বছরের পাওয়া না পাওয়ার গল্পে ভারী হল কান্নার সুর। প্রাপ্তি অপ্রাপ্তির এই 12 মাসের জীবনে তার 10 মাসই কেটেছে শূন্যতার হাহাকারে। এসব বিষাদের গল্পে তার কান্নার গতিবেগ বাড়ালো বই, কমালো না। আমজাদ সওদাগর আসেননি, এই কথাটা তাকে যত বেশি না কষ্ট দিয়েছে, তার চেয়ে বেশি কষ্ট দিয়েছে তাকে তার ভাবনা যে আমজাদ সওদাগর হুট করে দায়িত্ব জ্ঞানহীন হয়ে গেছে। মানুষ বরাবরই কোমল প্রাণী, তারা চায় তাদের মন খারাপ, একাকিত্ব কেউ বুঝুক। কিন্তু যখন তাদের এই চাওয়াটা পূরণ হবে না বুঝতে পারে, তখন তাদের মনের ঘরে নামে ভীষণ শোক। অবনী বেগমও সেই মানুষের বাইরের না। চৈত্রের অপ্রাপ্তি, বৈশাখের শূন্যতা সব মনে করে বাড়াচ্ছে তার মন খারাপের খাতা। সন্তানপ্রেমী সহজ সরল আমজাদ সওদাগরও বদলে যেতে পারেন তা অবনীর মানতে কষ্ট হচ্ছে। মাথার উপর নিকোষ কালো আকাশ, হৃদয়ে ব্যথার আন্দোলন, কণ্ঠে উন্মাদনা মাখানো গান। তীর ভাঙা ঢেউ আমি, নীর ভাঙা ঝড়, উজান ভাটির দুনিয়াতে সবই হল পর। কি হাহাকার সে গানে! কে জানে কত গল্প মানুষের হৃদয়ে দাফন দেওয়া থাকে, কজনই বা সেসবের খবর রাখে। হাতের গিটারে অনবরত সুর তুলে যাচ্ছে। কখনো গিয়েছে বাহার বখাটে হওয়ার গল্প, কখনো সে সুর তুলেছে বিরহের। পরপর কতগুলো গানের পর থেমে গেল তার হাত। বিরক্তির ঢেকুর তুলে অসহ্য অনুভূতি দেন ঝেড়ে ফেলতে চাইল। চোখ টকটকে লাল তার, মুখে অবহেলার চাপদাড়ি। হাতের গিটারটা ছাদের বেশ প্রশস্ত রেলিংটার উপর রাখল। পকেট থেকে তার অতি প্রিয় সাথী নিকোটিনকে বের করেই 2 ঠোঁটের মাঝে চেপে ধরল। দিয়াশলাই জ্বালানোর মুহূর্তেই কেউ এসে ছোঁ মেরে টেনে নিল ঠোঁটের ভাজে থাকা সিগারেটটা। বাহার অবাক ও বিরক্ত হল। প্রয়োজনের সময় এমন অপ্রয়োজনীয় কাজ তার বরাবরই বিরক্ত করে। সিগারেট হল তার একান্তই ব্যক্তিগত সম্পদ, যার উপর হস্তক্ষেপ করার অধিকার কারও নেই। বাহার কপাল কুঁচকে সিগারেট ছোঁ মারা ব্যক্তিটার দিকে তাকাতেই বিরক্তিতে চজ উচ্চারণ করল। অধৈর্য কণ্ঠে বলল, এসব কেমন আচরণ তোমার? চিত্রা কতক্ষণে সিগারেটটা হাতের মুঠোয় ভরে নেয়। দুষ্টু হেসে বলে, এমন আচরণই করা উচিত আপনার সাথে। বখাটেপনা ছাড়েন তো এবার। আর কত বখাটে হবেন? এখন তো অন্তত থামুন। কেন, জেল খেটেছি বলে বখাটেপনা ছাড়তে বলছো? অথচ সভ্য সমাজে বখাটে না হলে পায়ে পিষে যাবে তোমাদের মতন বড় লোকেরা। বাহারের তীক্ষ্ণ কথার ধারে হতভম্ব হয়ে গেল চিত্রা। জেল থেকে এ যেন অন্য এক বাহারের আগমন। বাহার ভাই তো এমন ছিল না।
চিত্রা নিজেকে সামলে নিয়ে বোকা বোকা হেসে বলল, আরে বাহার ভাই, আমি ভুল বুঝছেন। আমি তো কেবল এমনই বলেছি, সিগারেট তো ক্ষতিকারক তাই। মানুষের চেয়ে কমই ক্ষতিকারক। মানুষের সঙ্গেই ছাড়তে পারলাম না, আর এ তো আমার একাকিত্বের পরম বন্ধু, এরে ছাড়ি কিভাবে? চিত্রা গোড় ধরল। আজ সে পণ করেছে বাহারকে আর সিগারেটের ধোঁয়া উড়াতে দেবে না। এখন তার যা করা লাগে সে করবে। বাহারের বিরক্তির ভার তরতর করে বাড়ল। চিত্রাকে ভয়ঙ্কর রকমের ধমক দিতে গিয়েও আবার দিল না। পকেট থেকে সে বিনা বাক্য ব্যয় আরও একটা সিগারেট বের করল। যথারীতি সেই সিগারেটটাও চিত্রা ধপ করে টেনে নিয়ে গেল। ধৈর্যের বাঁধ ভেঙে গেল বাহারের। তার সবচেয়ে প্রিয় গিটারখানা সেই রাগবশত ছুঁড়ে মারল ছাদের মেঝেতে। ঝনঝনানি শব্দে ভেঙে চুড়ে একাকার হয়ে গেল গিটারটা। চিত্রা কেবল ফ্যালফ্যাল করে চেয়েই রইল। জীবনে এমন অবাক সে যেন কখনো হয়নি। বাহার কেবল গিটার না, ভেঙে দিল যেন স্বয়ং চিত্রাকে। কি নিষ্ঠুর, কি নির্মম! মনে হচ্ছে চিত্রার চিত্তের এক একটা ভাঙা টুকরো ছড়িয়ে ছিটিয়ে আছে ছাদ জুড়ে। চিত্রা অবাক ভরা চোখ মুখ নিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, বাহার ভাই। বাহার যেন এই ডাকটার অপেক্ষাই ছিল। ডাকটার সাথে সাথে সে খেকিয়ে উঠল, ভয়ঙ্কর রকমের ধমকে বলল, একদম আমায় আটকাতে আসবে না মেয়ে, জ্বালিয়ে দিব। সাবধান করেছিলাম না তোমায়? করেছিলাম কিনা বলো? তবু আমার ব্যাপারে নাক গলানোর সাহস কিভাবে হলো তোমার? দু একদিন হেসে কথা বলেছি বলে কি মাথা কিনে নিয়েছ? ভদ্রতা দেখিয়েছি, সেটা সহ্য হয় না তাই না? শালা শান্তি দিল না এই মানুষজাতি। কথা শেষ হতেই বাহার নিজের চিলেকোঠার ঘরখানাতে চলে গিয়ে সশব্দে দরজাটা আটকিয়ে ফেলল। চিত্রা কেবল দেখল সবটা। সে হয়তো সত্যিই অতি অধিকার ফলিয়ে ফেলেছে, তাই বলে এমন আচরণ করবে বাহার? অষ্টাদশী হৃদয় তোলপাড় করে অভিমান জমল, চোখে টলমল করল অভিমানের অশ্রু। ভাঙা বিধ্বস্ত গিটারখানা দেখার পর বাঁধ মানল না সে অশ্রুর কণাগুলো। অঝোর ধারায় ঝরে গেল কেবল। বাহার ভাই তার উপর চিৎকার করেছে, এটা না যতটা কষ্ট দিয়েছে তার চেয়ে বেশি কষ্ট দিয়েছে বাহার ভাই নিজেকে কষ্ট দিয়েছে সেটা ভেবে। গিটারটা তো বাহার ভাইয়ের প্রাণ ছিল। সিগারেট আর গিটার সে কখনো হাতছাড়া করেনি, যেন সাক্ষাৎ প্রাণ ভোমরা এখানে। অথচ সেই গিটারের আজ বিধ্বস্ত অবস্থা, তাও কিনা বাহার ভাই নিজে করেছে। অষ্টাদশীর কান্নায় ভিজে গেল নেত্রযুগল, চিবুক বেয়ে গড়িয়ে গেল সেই অশ্রু। বুক সমান কষ্ট নিয়ে অষ্টাদশী অভিমান করল। বাহার ভাইয়ের দিকে সে আর ফিরে চাইবে না। পাষাণ্ড পুরুষ বাহার ভাই, সর্বনাশা পুরুষ সে। হসপিটালের করিডোরে নতুন একটা দিনের আগমন। সূর্যের আলো হসপিটালের বাগানের বিভিন্ন রকমের রঙিন ফুলের উপর ঝিলিক দিয়ে উঠছে। নতুন সকাল, নতুন আরেকটা দিন। অবনী বেগমের ক্লান্ত শরীরটাকে অবসাদের জন্য বসিয়েছে কাঠের সুন্দর বেঞ্চখানায়। চোখ দুটো বন্ধ করে খানিক ঝিমিয়ে নিল সে। সূর্যের তেজ বাড়ল, শরীরের অবসাদটা কিঞ্চিত কাটল, সাথে সতেজ হল মস্তিষ্ক। হঠাৎ পাশে কারো কড়া পারফিউমের ঘ্রাণ পেতেই চোখ খুলে তাকালো সে। কাঙ্ক্ষিত মানুষটাকে এ সময় দেখে ভরকেও গেল কিছুটা। বিস্মিত কণ্ঠে বলল, আমজাদ? কোট টাই পরা ভদ্রলোক অবনীর পাশে এসে বসল। নরম কণ্ঠে বলল, কেমন আছো অবনী? অবনীর অভিমান হল। এই কি প্রথম অবনী স্বামীর প্রতি অভিমানে মুখ ফুলালো? হ্যাঁ, এত বছরের বৈবাহিক জীবনে এই প্রথমই এটা হল। 40 ঊর্ধ্ব। অবনী অষ্টাদশী হয়ে উঠলেন নিমিষেই। মুখ ফুলিয়ে বললেন, এতক্ষণে সময় হলো তোমার? গোটা একটা বিকেল আর রাত পার করার পর তোমার আসতে মন চাইল? আমজাদ মাথা ঝুকালেন, বেশ অপরাধী কণ্ঠে বললেন, একটা ঝামেলায় পড়ে গেছিলাম অবনী, না হয় তোমায় অপেক্ষা করাতাম না। আমার চেরি কেমন আছে? চেরির কথা উঠতেই অবনীর কান্না এলো, লেপটে গেল আমজাদের বুকের মাঝে। হাহাকার মাখানো কণ্ঠে বলল, আমাদের চেরি ভালো নেই আমজাদ, ভালো নেই। আমজাদ হয়তো হুট করে অবনীর এত ঘনিষ্ঠতা আশা করেনি। সামান্য বিব্রত বোধ করলেন সে। অস্বস্তি মাখানো কণ্ঠে সান্ত্বনা দিয়ে বললেন, চিন্তা করো না অবনী, ঠিক হয়ে যাবে সে। দেখি উঠো তো, মানুষ দেখছে। আমজাদের শেষের বাক্যে অবনীর বাঁধ ভাঙা কান্না থেমে গেল। আকস্মিক কিছু ভুল শুনে ফেলেছে এমন একটি ভাব ফুটে উঠল তার মুখমণ্ডলে। আমজাদ কিনা বলছে মানুষ দেখছে? আমজাদ! অথচ যখন তাদের নতুন বিয়ে হলো তখন আমজাদ সারা দিন অবনীর পিছে পিছে থাকত। ভাবিরা ঠাট্টা করে বউ পাগলও বলতো ছেলেটাকে। অবনী মাঝে মধ্যে কেমন ব্যবহার করত, কিন্তু লোকটা হাসি মুখে সব মেনে নিত। কেমন বোকা বোকা ধাঁচের ছিল। একদিন অবনীর শাশুড়ি অবনীকে কি একটা যেন রান্না করতে দিয়েছিল। অবনীর ঠিক মনে নেই। আমজাদ সবার থেকে লুকিয়ে অবনীর রান্না নিজে করে দিয়েছিল। কই গেল সেই দিন? কই গেল সেই বউ পাগল আমজাদ? আজ যেন ভিন্ন পুরুষ সে। গত কয়েক বছর আমজাদ দেশে যায়নি, হয়তো তাই এ বদলটা চোখে লাগেনি। হুট করে একজন মানুষের এত বদল কিভাবে হলো? প্রশ্নরা হাতছানি দিল অবনীর হৃদয় জুড়ে। অবনী ক্রন্দনরত ভাঙা কণ্ঠে নিয়ে বলল,
তুমি বদলে গেছো আমজাদ, বদলে গেছো। ঘরবন্দি বিবশ বিষণ্ণতায় গোটা একটা দিন গেল। চিত্রা চুপচাপ থমমারা, কারো সাথে কোনো কথা বলেনি গতকাল রাতের পর থেকে। গতকাল সারা রাত সে কেঁদেছে, কেঁদে কেটে চোখ মুখ ফুলিয়েছে। গত 1 বছর বাহার ভাইকে তার অসহ্য লাগে বলে সদার গোপনের হৃদয় মাঝে পুষে রেখেছিল। সে আজ বুঝেছে এই বাহার ভাইকে ছাড়া তার গোটা দুনিয়া অসহ্য, কিন্তু বাহার ভাই অসহ্য না। সময়টা ঠিক সন্ধ্যার পরের ভাগ। এ সময় বাড়িতে হইচই কম থাকে, যে যার মতন ব্যস্ত থাকে। তুহিন ভাইজান হয়তো বাহিরে এখনো, দিশান আর ত্রিশান ভাইরাও বোধহয় পড়ছে, ওহি আপারও পড়ার সময়। বড়রা হয়তো ঝিমুচ্ছে কিংবা কথা বলছে। পুরো বাড়ি একদম নিবিড়, একদম শীতল। চিত্রা দরজা খুলেছে সারাদিন পর এখন। বাড়ির মানুষ তাকে তেমন একটা ডাকেও নি আজ। ভেবেছে শরীর তো এমনিতে অসুস্থ, ঘুমাক না হয়, কেউ আর মনের খোঁজ রাখে। আধার ঘরে অন্য কারো উপস্থিতি অনুভব করতেই চমকে উঠে চিত্রা। এ সময় কে আসতে পারে তার ঘরে? ভাবতেই বারান্দার দরজায় উঁচা লম্বা পুরুষালীর অবয়ব ভেসে উঠল। চিত্রা অবাক কণ্ঠে বলল, আহ, আব্বু। নুরুল সওদাগর এগিয়ে এলেন মেয়ের দিকে, রেলিংয়ে ঠ্যাস দিয়ে দৃষ্টি রাখলেন রাস্তায়। মানুষজন দেখা যাচ্ছে বারান্দা থেকে। ল্যাম্প পোস্টের আলোয় কত সজীব দেখাচ্ছে রাস্তাটা। নুরুল সওদাগর ছোট্ট শ্বাস ফেললেন, রাস্তায় দৃষ্টি রেখেই বেশ গম্ভীর কণ্ঠে বললেন, রাস্তা থেকে তো রিকশা গাড়ির হর্নের শব্দ আসে, তাই না? তোমার রুমটা না হয় বদলে ফেলো, অসুবিধা হয় না? চিত্রা অবাক হলো। বাবার সাথে এমন কথা বলার সম্পর্ক তার নেই, তাহলে আজ বাবা অন্য সুর গাইছে যে? নতুন কোনো বার্তার আগমন তাহলে ভেসে বেড়াচ্ছে পরিবেশে। ওরে পাখি বলিস তারে, কত ব্যথা রাখি গোপন করে। কখনো ব্যথারা মুখ থুবড়ে পড়ে, কখনো বা অশ্রু হয়ে ঝরে। নীল রঙের কালি দিয়ে লেখা ছোট্ট 2 লাইনের কথাগুলো কত সুন্দর, কত ব্যথার। চিত্রা বার কয়েক পড়ল লেখাগুলো, বেশ মনে ধরেছে। সে যখন এসএসসি দেয় তখন এখানে সেখানে এলোমেলো অবুঝ মনে কত কথাই লিখে রাখত, কত কবিতাই যত্নে গড়ত। টিনেজার সময়টাই তো এমন, বয়ঃসন্ধিতে এসে ছেলে মেয়ে কিছুটা কাব্যিক হয়ে যায়, তাদের অতি রংচঙে আবেগ ঝরে পড়ে কাব্যের পাতায়। চিত্রাও তাদের থেকে আলাদা না, অথচ সেদিন যে কথাটা লিখেছিল একান্তই ফুরফুরে মনের আবেশ অনুভব করার জন্য, আজ সে লেখাটাই জীবনের চরম ব্যর্থটা মনে করাচ্ছে। সময় পাল্টাতে ঠিক কতটা সময় লাগে? 1 সেকেন্ড বা তারও কিছুটা কম। বাঁ চোখের কাজল ঘেটে মুক্তোর মতন এক বিন্দু অশ্রু গড়িয়ে পড়ে চিত্রার চোখের কোণে থেকে। আহা, কান্নারা এত অবাধ্য কেন? সময়টা আগস্টের 17 তারিখ, শুক্রবার। বেলা এখন ঠিক অপরাহ্ন। চিত্রার শরীরে নীল রঙের শাড়ি জড়ানো, চোখে গাঢ় কাজলের প্রলেপ। অভিমানিনীর প্রগাঢ় অভিমান ঢাকতে যেন সক্ষম সেই কাজল। হয়তো নয়নের গভীরে লুকিয়ে থাকা অনুভূতিদের লুকানোর জন্য এ ব্যবস্থা। শ্যামলা শরীরে গাঢ় নীল রংটা ঠিক খারাপ লাগছে না, চলনসই থেকেও আরও 2 ধাপ বেশি ভালো লাগছে। পিঠ অবধি চুলগুলো বাতাসে উড়ছে তার। আজকে বিশেষ দিন তার জীবনে, তাই এত সাজগোজ। জীবন তো কিছুর জন্য থেমে থাকে না, সে জীবনকে এগিয়ে নিয়ে যেতে হয় অনেক দূর। যদি এগিয়ে যাওয়াটা খুব দ্রুত হয় তবুও বোধহয় খারাপ হবে না। অপেক্ষিত সময়ের অবসান ঘটল। বাহিরের ঘর থেকে চিত্রার ডাক ভেসে এলো। এই তো, চিত্রার ডাক পড়েছে। নতুন কিছুর শুরু হওয়ার আভাওয়ান এসেছে। চিত্রা বিছানায় বসে রইল। বুকের মাঝে যন্ত্রণাদের বিক্ষোভ মিছিল, তাদের যেন প্রতিবাদ। বুকের মাঝে ঠাঁই দেওয়া মানুষটাকে ছাড়া আর কাউকে সহ্য করবে না চিত্রার জীবনে, কখনোই না। চিত্রা শ্বাস নিল, অনুভব করল এই চারপাশে বাহার ভাইয়েরই কেবল অস্তিত্ব। এই যে আলমারির ভেতর রাখা বাহার ভাইয়ের শুভ্র রঙের টি-শার্ট, বইয়ের টেবিলের ওপর বাহার ভাইয়ের নোটস, ড্রেসিং টেবিলের ড্রয়ারের ভেতরে বাহার ভাইয়ের কত শত ফেলে দেওয়া আধ খাওয়া সিগারেট, এই যে হৃদয় মাঝে পুষে রাখা আস্ত একটা বাহার ভাই, সব জায়গাতেই তো মানুষটা। তবে তাকে ভুলার জন্য এত আয়োজন কেন? এই আয়োজনের সার্থকতা কোথায়? ভাবনার মাঝে চিত্রার ঘরে প্রবেশ করল তার মা মুনিয়া বেগম। চোখে চিকন গ্লাসের চশমা, শরীরে কালো শাড়ি, মুখে চিকচিক করা ঘামের বিন্দুকণা। সে এসেই ব্যস্ত ভঙ্গিতে বলল, চিতু, তুমি সাজগোজ করেছ কেন? বাবার সাথে পাগল হয়েছ? সেখানে তুমি যাবে না? নিজের এত বড় ক্ষতি করার জন্য উঠে পড়ে কেন লেগেছ? আর তোমার বয়সই বা কত? এ বয়সে কিসের বিয়ে? কোনো বিয়ে টিয়ে হবে না। মায়ের ব্যস্ততা মেশানো কথার পরিপ্রেক্ষিতে জবাব দিল না চিত্রা, কেবল মায়ের মুখের দিকে তাকিয়ে রইল অনিমেষ। মাটা এত সুন্দর কেন? ভাইয়াও মায়ের মতন সুন্দর। তাদের দেখলেই কেমন চোখে শান্তি শান্তি লাগে, ভালো লাগায় ছেয়ে যায় হৃদয় জমিন। মেয়ের কোনো হেলদোল না দেখে বিরক্ত হল মুনিয়া বেগম। বিরক্তিকর কণ্ঠে বলল, তোমায় কি বলেছি শুনেছ? বিয়ের আশা বাদ দাও, তোমার বাবার তালে নাচা বন্ধ করো, এতটুকু একটা জীবন তোমার।
বিয়ে তো করতেই হবে আম্মু। সমাজের চিরপরিচিত প্রথা অনুসারে মেয়েদের তো আজীবন বাবার ঘরে থাকার নিয়ম নেই। যেতেই যেহেতু হবে তবে আগেই যাই, পরে তো মায়া আরও বেড়ে যাবে আম্মু। মুনিয়া মেয়ের কথায় হতভম্ব হয়ে গেলেন। কাপা কাপা কণ্ঠে বললেন, চিত্রা, কি বলছো এসব? ভুল বলেছি আম্মু। তোমরা কি আর আমায় চিরদিন রেখে দেবে বলো? একদিন তো হস্তান্তরিত করা হবে আমাকে, তবে আজ কেন নয়? জীবনটা আমার এই এক একজনের হাতে কেবল হস্তান্তরিত হয়েই যাবে, পড়ে পাওয়া কিনা। চিত্রা? মুনিয়া বেগমের কণ্ঠে চরম বিস্ময়। সেই বিস্ময়ের স্রোতে যেন কথারই খেই হারিয়ে ফেলল। সারাদিন দুষ্টুমিতে মত্ত থাকা চিত্রার আজ কথাগুলোর ওজন বেশি। এত ভারী কথা যে আশা করেননি মুনিয়া বেগম। তাহলে আজ মেয়েটাকে এত অপরিচিত লাগছে কেন? কেমন অপরিচিত একটা অবয়ব মেয়েটার মাঝে। মুনিয়া বেগম হয়তো আরও কিছু বলতেন, কিন্তু তন্মধ্যেই নুরুল সওদাগরের আগমনে কথার নদীতে ভাটা পড়ল। নুরুল সওদাগরের মুখে বরাবরের চেয়ে আজ হাসির রেখা বেশ গভীর। চোখে মুখে কেমন যেন একটা রাজ্যের শান্তি। শান্তিটা ঠিক কিসের? সবচেয়ে অপছন্দের মানুষটাকে চোখের সামনে দেখতে হবে না, এটাই কি কারণ তবে? মুনিয়া বেগম নিজের স্বামীর দিকে তাকালেন, তাচ্ছিল্য করে বলে উঠলেন, আমার মেয়ের ধ্বংস না ডেকে আনলেও পারতে। নুরুল সওদাগর হয়তো প্রস্তুত ছিলেন না স্ত্রীর এহেন কথায়, তাই সে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। বিস্মিত কণ্ঠে বললেন, কি বলছো এসব? চিত্রা আমারও মেয়ে, ভুলে যেও না। বাবার একটা কথায় চিত্রার ভেতরে যত না পাওয়ার হাহাকার ছিল সব মিয়ে গেল। জীবনের 18টা বছর সে কেবল অপেক্ষা করেছিল বাবার মুখ থেকে এই কথাটা শোনার জন্য। আজ মনে হচ্ছে বেঁচে থাকাটা সার্থক। বাবার আদর পাওয়ার জন্য চিত্রা এমন কয়েকটা অযৌক্তিক সিদ্ধান্ত না হয় মাথা পেতে নিবে, তবুও তো তার বাবার ভালোবাসা পাবে, এই ঢের। আচ্ছা, চিত্রা তোমার মেয়ে? কবে থেকে তাকে মেয়ে মানা শুরু করলে? তোমার জাত যাবে না? স্ত্রীর বিদ্রুপের হাসি দেখে গা জ্বলে উঠল নুরুল সওদাগরের। সে বেশ খানিকটা জোরেই বলল, মুনা, সাবধানে কথা বলো। বাড়ি ভর্তি মেহমান, নাটকটা বন্ধ করো। আমি চিত্রার খারাপ চাইব না নিশ্চয়ই। ভালো কেন চাইতে আসছো? আমার মেয়ের ভালোটা তোমার না চাইলেও হবে। যাদের ভালো এতদিন চেয়ে আসছো তাদেরটাই চাও, নাকি তাদের ভালোর জন্যই আমার মেয়েরই সর্বনাশ করছো? কোনটা? মুনিয়া বেগমের কথা শেষ হতেই তার ডান গালে সশব্দে চর বসালো নুরুল সওদাগর। এই ঘটনাটা মুনিয়া আর চিত্রা দুজনের কাছেই অপ্রত্যাশিত ছিল। মুনিয়া বেগম তাই নিশ্চুপ হয়ে স্বামীর মুখের দিকে তাকিয়ে রইল। তন্মধ্যেই ওহি এলো, চিত্রাকে ধরে নিয়ে গেল পাত্রপক্ষের সামনে। চিত্রা কেবল পাথরের ন্যায় হেঁটে গেল। এ জীবনে হুট করেই তার চাওয়া পাওয়াগুলো হাওয়ায় মিলিয়ে গেল। কেবল মনে হলো বিফল এই বেঁচে থাকা। সময়টা ঠিক মধ্যরাত। বিন দেশের মাটিতে পা রেখেছে অবনী আজ 5 দিন হলো। তার বাড়ির সবাই তাদের নিয়ম করে খোঁজ নিচ্ছে, কিন্তু তবুও অবনী কোথাও নিজেকে একা ফিল করে। এই একা অনুভব করাটা একাকিত্ব না বোধ হয়। আমজাদের মাঝে পুরনো আমজাদকে খুঁজে না পাওয়াটাই এই একা অনুভব হওয়ার কারণ। মানুষ সচরাচর যাকে যেভাবে দেখতে অভ্যস্ত তাকে সেভাবেই দেখতে চায়। মানুষেরও যে বদল আসতে পারে তা যেন আমরা ভাবতে পারি না, বা কোথাও একটা মানতে পারি না। হিম শীতল কেবিনের সাদা রঙের আরাম কেদারাটাই বসে বসে ঝিমুচ্ছে অবনী। রাত 3:30 বাজছে, অথচ তার ঘুম আসছে না। চেরির শরীরে বেশ উন্নতি দেখা দিচ্ছে। এতদূর আসাটা সার্থক, কিন্তু তবুও মনে কোথাও শান্তি নেই। অবনী বেগম চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। কতক্ষণ এপাশ ওপাশ হাঁটরে নিজের ফোনটা হাতে নিল। কল লাগালো আমজাদ সওদাগরের ফোনে। আমজাদ সওদাগর প্রতিদিনই এসে মেয়েকে দেখে যান, অথচ থাকেন না। এমনকি অবনী বেগমকেও যেতে বলে না আমজাদ সওদাগরের বাসায়। বিষয়টা ভীষণ অদ্ভুত হলেও অবনী এতদিন মাথা ঘামায়নি, অথচ আজ মাঝরাতে তার এই কথাখানা মাথায় এলো। গত 5 দিন যাবৎ অবনী হসপিটালেই আছেন। আমজাদ তাকে বাড়িতে গিয়ে বিশ্রামও নিতে বলেননি। প্রথমবার কলটা বাজতে বাজতে কেটে গেল। অবনী মুখ চোখ কুচকাল। তার সর্বাঙ্গে অস্বস্তি ছেয়ে গেল। তার মনে হলো তার অজান্তেই হয়তো ভীষণ অদ্ভুত কিছু হচ্ছে এই বিন দেশে, যা খুব সস্তা আবরণে ঢেকে আছে। অবনী বেগম ঘুমন্ত চেরির দিকে তাকিয়ে একটা বড় নিঃশ্বাস ছাড়লেন। এই মাঝরাতেই সে সিদ্ধান্ত নিলেন আমজাদ সওদাগরের বাসায় যাওয়ার। যতটুকু জানে সে হসপিটাল থেকে বাসার দূরত্ব মাত্র আধ ঘন্টা। বাড়ির ঠিকানাটাও তার জানা আছে। এই মাঝরাত্রে যে কোনো মূল্যেই তার সংশয় অস্বস্তির পরিসমাপ্তি ঘটাতে হবে। তার মন যে মিছে ভয়ের আতঙ্কে তোলপাড় হচ্ছে তা এই মুহূর্তেই মিটাতে হবে। হসপিটালের নার্সকে চেরির কাছে রেখেই এই বিন দেশের অপরিচিত রাস্তায় পা চালালো বাঙালি এই নারী। বাঙালি স্ত্রীদের আলাদা একটা শক্তি আছে। তারা সন্তান আর স্বামীর ক্ষেত্রে অদ্ভুত শক্তি, সাহস পেয়ে যায়। সোফায় বসে থাকা বেশ সুন্দর দেখতে ছেলেটাই চিত্রাকে দেখতে এসেছে।
নুরুল সওদাগরের ডিপার্টমেন্টেরই একজনের ছেলে সে, নাম নওশাদ। ছেলেটাকে নির্দ্বিধায় সুপুরুষ বলা যাবে। ফর্সা শরীর, উচ্চতাও যথেষ্ট, সুস্বাস্থ্য, কি ভীষণ সুন্দর। কালো রঙের পাঞ্জাবিটা বেশ মানিয়েছে শরীরে। ছেলের বাড়ির মা বাবাও ছেলেটার সাথে এসেছে। বেশ সুশীল পরিবারই মনে হলো। বেশ হেসে হেসে কথা বলল। এক দেখাই তাদের মেয়ে পছন্দ হয়েছে সেটাও বলেছে। চিত্রা মাথায় ঘোড়া দিয়ে কেবল ঠাই বসে রইল। ড্রয়িং রুম জুড়ে সবাই যার যার মতন দাঁড়িয়ে আছে, বসে আছে। চাঁদনির হাজবেন্ড মাহাতাবও আছে। শুক্রবার যেহেতু, তার অফিসও বন্ধ। ছেলের বাড়ি থেকে প্রস্তাব দিল তারা আজই আংটি পরিয়ে যেতে চায়। নুরুল সওদাগরের মুখের হাসিটা বিস্তৃতি লাভ করল, অথচ সবাই তখনও হতভম্ব, আহমক বনে আছে। তারা যেন কিছুই বুঝতে পারল না। বাবা মেয়ের এমন পরিবর্তন যেন সবাইকেই ভাবাচ্ছে। কি এমন হয়ে গেল যে এত বড় সিদ্ধান্ত নিতেও তারা দুবার ভাবছে না? বাড়ির সবচেয়ে বড় সদস্য আফজাল সওদাগর সেখানে উপস্থিত নেই। সকালে নুরুল সওদাগর যখন চিত্রাকে দেখতে আসার প্রস্তাবটা জানিয়েছে, তখনই দুই ভাইয়ের এক রকমের কথা কাটাকাটি হয়েছে। এ প্রথম আফজাল সওদাগরের কথাকে গুরুত্ব দিল না তার ছোট ভাই। সেই কষ্টে দর দিলেন সে, যা ইচ্ছে করুক গিয়ে সবাই। তুহিনও বেশ চিৎকার চেঁচামেচি করেছে, কিন্তু শেষ মুহূর্তে চিত্রা থামিয়ে দিয়েছে তার ভাইকে। বাবা নাকি তার ভালোর জন্যই সিদ্ধান্ত নিয়েছে। তুহিনও রাগে ক্ষোভে ঘর থেকে বেরিয়ে গেছে। পাত্রের মা হাত জোর করে বেশ বেনিত স্বরে বললেন, ভাই সাহেব, আপনাদের মেয়েকে আমার ভীষণ ভালো লেগেছে। মায়া মায়া মুখ। আপনারা দেখুন, আমরা যাচ্ছি আজই একটা পাকা ব্যবস্থা করে যেতে। নুরুল সওদাগর তো আনন্দে আত্মহারা। সবাই বেশ ভয়ে আছে এই ভেবে যে নুরুল সওদাগর না হয় হ্যাঁ করে দেয়। ভাবসাবও ঠিক তেমন মনে হচ্ছে। কথা ঘোরালো মাহাতাব। বেশ বুদ্ধির সাথে হাসি মুখে উত্তর দিল, আন্টি, বিয়েটা তো আর এক কথায় হয় না। আপনারা খাবার খান, আমাদেরও তো পারিবারিক আলোচনা আছে, আমরা তা সেরে নেই। তাছাড়া তো বিয়েরও তো একটা মতামত আছে, তাই না? মহিলাও সম্মতির সুরে বললেন, হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই, আপনারা আলোচনা করুন, আমাদের সমস্যা নেই। মহিলার কথায় সবাই স্বস্তির শ্বাস ফেলল। নুরুল সওদাগর যেন ভয়ঙ্কর খেলায় মেতে আছেন, যে কোনো মূল্যে তাকে থামাতে হবে। এই ছিল কথাকলের আয়নাতে আজকের গল্পের পঞ্চম পর্ব, চিত্তচিরে চৈত্র মাস। গল্পটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক দিন, আর নতুন নতুন গল্প শুনতে কথাকলের আয়না ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজটিও ফলো করতে ভুলবেন না। খুব শিগগিরই আমরা ফিরে আসব গল্পের পরবর্তী পর্ব নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, আর মনে রাখবেন, গল্পের মাঝেই লুকিয়ে থাকে জীবনের অনেক কথা। কথাকলের আয়নার সাথেই থাকুন। ধন্যবাদ।